দর্শক শ্রোতারা, আমি বাংলাদেশের একজন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। আমি মূলত নিজেকে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবেই মনে করি। দীর্ঘদিন প্রামাণ্য চলচ্চিত্র করে এসেছি। মুক্তিযুদ্ধের উপরে বেশ কিছু প্রামাণ্য চলচ্চিত্র করার সৌভাগ্য আমাদের হয়েছে। আমি মূলত আমার স্ত্রী, যার আদি বাড়ি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যাথরিন মাসুদ, আমরা একসঙ্গেই ছবি নির্মাণ করি। মুক্তির গান ছবির মধ্যে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু করেছিলাম এবং এক পর্যায়ে আমি যখন আমার শৈশবকে নিয়ে একটি ছবি করার চিন্তা করলাম এবং সেটা আমার স্ত্রী, আমার চলচ্চিত্রের যে সহযোগী এবং পার্টনার ক্যাথরিন, তারই উৎসাহে তা করতে গিয়ে আমরা কাহিনীচিত্রের এরিয়ায় অর্থাৎ কাহিনীচিত্রের জগতে আমাদের প্রবেশ। আমার কাহিনীচিত্র হচ্ছে মাটির ময়না এবং এই ছবির মধ্যে দিয়েই আমি আন্তর্জাতিকভাবে সামান্য হলেও পরিচিতি লাভ করেছি। আমার শৈশব অন্য শৈশব থেকে খুবই ভিন্ন। বিশেষ করে বাংলাদেশের যে নিম্ন মধ্যবিত্ত যে পরিবেশে আমি বড় হয়েছি, সেখানে যে কোনো ছেলে মেয়ের থেকে আমার শৈশব বেশ ভিন্ন এবং এই ভিন্নতার কারণেই আমি চেয়েছিলাম আমার এই ভিন্ন শৈশবকে আমার দেশবাসীর সাথে এবং দেশের বাইরের মানুষের সঙ্গেও পরিচিত করে তুলতে। আমি অন্যান্য মধ্যবিত্ত ছেলে মেয়েদের থেকে ভিন্নভাবে বড় হয়েছি। খুব অল্প বয়সে আমার বাবা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন এবং সেটা আমার মার ইচ্ছার বিরুদ্ধে এবং আমারও ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু আমি খুব এক ধরনের খুব লাজুক এবং বাবা ভক্ত ছেলে ছিলাম এবং বাবার মতের কখনোই আমি বিরোধিতা করিনি। আমার শৈশব কেটেছে গ্রাম বাংলায়। বাংলাদেশের ফরিদপুরের একটি গ্রাম নূরপুর, সেখানে আমার জন্ম এবং একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন এবং আমি বড় হয়েছি এই স্কুলে পড়াশোনার সুযোগ পাইনি, যদিও আমার বাবা একজন স্কুলের শিক্ষক। কারণ যখন আমি খুব ছোট, আমার বাবার বিয়ের 2-3 বছরের পরেই তার একটা মৌলিক পরিবর্তন ঘটে তার জীবনে। অর্থাৎ তিনি তরুণ বয়সে, বিয়ের আগে বিশেষ করে আমার বাবা অত্যন্ত প্রগতিশীল ছিলেন, গান করতেন এবং পেশাদারি শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে সব ধরনের সঙ্গীত করতেন, গান বাজনা করতেন এবং ধর্মকর্মে তার কোনো মতি ছিল না, অনেকটা নাস্তিকই ছিলেন আমার বাবা। কিন্তু বিয়ের 2-1 বছর পরেই, এবং সেটা 47 সালের পরে, আমার মনে হয় 54-55 সালের দিকে, তার এই নতুন করে সে যেটাকে বলে নব্য মুসলমান, নতুন করে তিনি হঠাৎ করেই খুবই ধর্মপরায়ণ হয়ে পড়েন এবং ওই যে খুব রীতিমতো ধর্মের গোঁড়ামির মধ্যে যখন উনি ছিলেন, খুব গোঁড়া ধার্মিক হয়ে পড়লেন। তার প্রথম নিরীক্ষা চলে আমার মার উপরে, কারণ আমার মা যে অল্প বয়সে আমার বাবার বিয়ে হয়েছিল, সেই বয়সে আসলে তিনি খেলে তার ভাসুর বা তার দেবর অথবা আমার বাবার যে অন্যান্য বড় ভাইয়ের ছেলে মেয়ে, তাদের সমবয়সী ছিল আমার মা। 14 বয়সে তার বিয়ে হয়েছে
যে নতুন বাড়িতে এসে সে অন্য সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে কাটাতেন। আমার বাবার বয়স একটু বেশি ছিল আমার মার বয়সের তুলনায়, সুতরাং আমার বাবার থেকে আমার মা বেশি সময় কাটতো তার ছোট ভাইদের বা আমার বাবার বড় ভাইদের ছেলে মেয়েদের সঙ্গে। তো হঠাৎ করে আমার বাবা যখন হঠাৎ ধর্মে খুব গোঁড়ামিতে পেয়ে বসলো, তখন প্রথম হচ্ছে আমার মার উপরে চললো নানান পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ হঠাৎ করেই তার খেলাধুলা বন্ধ হয়ে গেল এবং তাকে বাড়ির মধ্যেই রীতিমতো বোরখা পরিয়ে রাখা শুরু হলো। সেটা মধ্য 50-এ আমার জন্ম, এটা আমি বলছি 60 দশকের গোড়ার দিকে হয়তো। এবং এই সময় আমার মার মধ্যে যে চাপিয়ে দেওয়া একটা পরিবর্তন আসলো আমার বাবার দ্বারা। দ্বিতীয় নিরীক্ষা শুরু হলো আমাকে নিয়ে। আমি বড় হয়েছি ফরিদপুরের এমন একটি পরিবেশে যেখানে খুবই পেগান যে সংস্কৃতি বলবো আমি, একটি হিন্দু প্রধান এলাকা ফরিদপুরের ভাঙ্গা, যেটার আদি নাম ছিল কুমারগঞ্জ, কুমার নদীর পাড়ে। তো ওখানে একটা ছোটোবেলায় অনেক পূজা পার্বণের মধ্যে দিয়ে আমাদের বড় হয়েছি ছোটোবেলা। আমার স্মৃতিতে রয়েছে বিশ্বকর্মা পূজার যে নৌকা উৎসব হতো ভাদ্র মাসে প্রতি বছরে, লাখো লাখো মানুষ, এবং সেখানে হচ্ছে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে এই দুর্গাপূজার নৌকা বাইচে অংশগ্রহণ করেন। এবং এটা একটা বিশাল অভিজ্ঞতা, যে কোনো শিশুর কাছে একটা চোখ মানে ধাঁধিয়ে দেওয়ার মতো একটা জিনিস। তো ওই রকম একটা পরিবেশে যখন মানুষ হয়েছি, তখন আমার বাবা আস্তে আস্তে বেশ শঙ্কিত হয়ে পড়লেন যে তার ছেলেমেয়েরা বোধহয় এরকম হিন্দু সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে। তো এই হিন্দু সংস্কৃতির থেকে, তথাকথিত হিন্দু সংস্কৃতির থেকে আমাকে বাঁচাতে আমার বাবা হঠাৎ করেই 7 বছর বয়সে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। এবং সেটা বেশ দূরে, পুরনো ঢাকায়, এবং বেশ একটা অদ্ভুত পুরনো বিল্ডিংয়ে, মোগল ধরনের বিল্ডিংয়ে, লালবাগ এলাকা একটি মাদ্রাসা, অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। সেই মাদ্রাসায় পাঠিয়ে দিলেন এবং ওই বোর্ডিংয়ে অত্যন্ত কড়া নিয়ম কানুনের মধ্যে, সেটা জেল থেকেও বেশি আসলে কঠোর নিয়ম কানুনের মধ্যে জীবনযাপন করতে হতো। আমার বাবা ওখানে আমাকে পাঠিয়ে দিলেন এবং তার থেকে আমার শৈশব থেকে আসলে আমার আরও বেশি গ্রামের জন্য, আমার বাড়ির জন্য, আমার সেই চমৎকার যে কুমারগঞ্জের নদী, সেই ফরিদপুরের যে নিসর্গ আমাকে আকৃষ্ট করত। এবং আমি খুব মিস করতাম, আমার মাকে মিস করতাম। আমার মা কখনই এটা মেনে নেননি যে তার কারণ, তা একটা বিশেষ কারণ ছিল। আসলে আমার মা কেন আমাকে এইভাবে দূরে সরিয়ে দেওয়াটা হয়তো মেনে নিতে পারেননি, সেটা এই কারণ যে আমার বড় বোন অল্প বয়সেই মারা গেছেন, এবং সেটা কিছুটা আমার বাবার ধর্মীয় গোঁড়ামির কারণে। ঠিক গোঁড়ামি বলবো, ধর্মীয় গোঁড়ামি না, কারণ তিনি নিজে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন বিনা পয়সায়। গ্রামের মানুষকে, গরিব মানুষকে উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওষুধ দিতেন। তো সেখানে আমার বোন যখন অসুস্থ হলো, তখন তাকে কোনোভাবে সে অ্যালোপ্যাথি চিকিৎসা করার সুযোগ দেয়নি। তার ওই গোঁড়ামির কারণে সে হোমিওপ্যাথি ছাড়া আর কোনো চিকিৎসা করাবে না, হোমিওপ্যাথি একমাত্র প্রতিষেধক, এইরকম গোঁড়ামি। ধর্মীয় না, আমার বাবা একটু একরোখা, অর্থাৎ তরুণ বয়সে যখন ছিলেন তখনও কিন্তু উনি যখন প্রগতিশীল চিন্তা বা নাস্তিকতায় বিশ্বাস করতেন, সেগুলো একরকম ধর্মীয় গোঁড়ামির থেকে হয়তো করতেন। ফলে যখন উনি পরিবর্তন হয়ে উনার বিয়ের পরে আমাদের খুব অল্প বয়সে যখন উনি হঠাৎ তার ধর্মেমতি হলো, ওটাকেও খুব গোঁড়ামির সঙ্গে নিলেন। হোমিওপ্যাথিটা যেটা করতেন প্র্যাকটিস, ওটাতে তো হোমিওপ্যাথিতে অনেকেই ভালো হতো, আমাদেরও অনেক উপকার হতো, কিন্তু হোমিওপ্যাথিটা উনি ঠিক রীতিমতো একটা ধর্মের মতো ধারণ করলেন। এবং তার ফলশ্রুতিতে আমার বোনের যথাযথ চিকিৎসার অভাবে আমার বোন আসমার মৃত্যু হয়। এবং আমার মার জন্য এটা ছিল বিরাট একটা শক, এবং এটা সে কখনোই গ্রহণ করতে পারেনি। তারপর থেকে আমার ক্ষেত্রে হয়তো আমার মা অনেক প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলেন যে আমি হয়তো ওভাবে মারা যাব, তার দ্বিতীয় সন্তান আমি।
তো সেই কারণে আমাকে যখন বাইরে পাঠিয়ে দিল, মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকতে হতো, বছরে একবার কি আসতাম কি দুবার আসতাম, তখন আমি এখন বুঝতে পারি যে আমার মা কেন এত উদ্গ্রীব ছিলেন এবং উৎকণ্ঠিত ছিলেন। যাই হোক, এই রকম অবস্থায় আমরা বড় হয়েছি। একটা পর্যায়ে এটাও আমি বলে রাখতে চাই যে আসলে বৃহত্তর অর্থে যে আমাদের ফ্যামিলি, যে পরিবারটা, সেটা কিন্তু অত্যন্ত উদার, সংস্কৃতিমনা এবং সেকুলার একটা পরিবার। আমার বাবাও খুব সেকুলারভাবে বড় হয়েছেন, কিন্তু হঠাৎ করেই উনি ধর্মে হঠাৎ গোড়ামিতে পেয়ে বসেছিল। যাই হোক, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে আমি দুই ধরনের সংস্কৃতির মধ্যে পরবর্তীতে বড় হয়েছি। একটা হচ্ছে মাদ্রাসার সেই অচলায়তনের মধ্যে দিয়ে, যেখানে ধর্মীয় নিষ্ঠা নিগড় মধ্যে দিয়ে আমি বড় হচ্ছি, এবং সেখানে কোনো সুযোগ নেই সাধারণ শিক্ষার সুযোগ নেই। যেমন ধরুন, আমার ওখানে কোনো ইংরেজি, ভূগোল, ইতিহাস বা অঙ্ক এগুলো শেখানোর কোনো অবকাশ ছিল না। আমার ভাষা ছিল আরবি, ফার্সি, উর্দু। বাংলাও খুব একটা পড়ানো হতো না ওখানে। এবং সেই যে আমি যতটুকুন বাংলা ওই বয়সে শিখেছি, সেটা আমার মা, সে নিজে প্রায় প্রায় বলবো অশিক্ষিত, সাধারণ গ্রামের একটি মেয়ে, কিন্তু যতটুকুন বাংলা আমার মা জানতেন, আমাকে চুপি চুপি সেই বাংলা আদর্শ লিপি পড়াতেন। তার থেকে আমি বাংলাটা সামান্য হলেও পড়েছি, কিন্তু আমাকে পরীক্ষা দিতে হতো মাদ্রাসায় উর্দু মাধ্যমে, কারণ উর্দু এটাকে বিবেচিত হতো, এটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যদিও একটা 2% ভাষা নয়, কিন্তু এটা যেন মুসলিমদের ভাষা বা এটা ইসলামের কাছাকাছি একটা ভাষা, যেটা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য মনে হতো না। ওই শিশু বয়সেই বুঝতে পারতাম কেন উর্দুতে আমরা কেন পরীক্ষা দিচ্ছি, কেন বাংলায় নয়। তো যাই হোক, এই রকম অবস্থায় আমি মাদ্রাসার মধ্যে যে একদিক দিকে যেমন একটা সংস্কৃতির মধ্যে বড় হচ্ছি, ইসলামী সংস্কৃতির মধ্যে কিছুটা চাপিয়ে দেয়া, আরেকটি হচ্ছে আমার বৃহত্তর পরিবার, অর্থাৎ আমার বড় কাকা, তার ছেলে মেয়ে, অন্য অন্য চাচা কাকার যারা রয়েছেন, ফুপু রয়েছেন, যারা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অনেকেই স্কলার ছিলেন, অত্যন্ত মেধাবী, অনেক এখানে পড়াশোনা করেছেন। আমার বাবাও কলকাতায় পড়াশোনা করেছেন। আমার বড় কাকা তিনি অত্যন্ত 1922 সালে ম্যাট্রিকুলেশনে উনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন, হিন্দু, মুসলিম এবং বিহার, উড়িষ্যা, বাংলা সব কিছু মিলিয়ে। ফলে আমার যে দাদা, তিনিও অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন, স্কুল টেক্সট বোর্ডের তিনি ডিরেক্টর ছিলেন সেই 19 শতকে। ফলে একটি শিক্ষিত এবং মার্জিত উদার সংস্কৃতিতে আমরা বড় হয়েছি। ফলে আমি যখন ছোটোবেলার মধ্যে আমার অন্য একই সঙ্গে মাদ্রাসার সেই যে ধর্মীয় সংস্কৃতির মধ্যে বড় হচ্ছি, একই ধরনের উদার ধর্মনিরপেক্ষ সংস্কৃতি যেটা আমার বৃহত্তর পরিবার ধারণ করতো, তার মধ্যেও বড় হয়েছি। আসলে আমি যখন মাদ্রাসায় লালবাগে পড়তাম, তখন আমার কাকা এবং আমার জ্যাঠাতো চাচাতো ভাই বোনরা আমাকে অনেক সময় আমার বাবার অনুপস্থিতি থেকে মাদ্রাসা থেকে উদ্ধার করে, ঢাকায় তারা থাকতেন, ঢাকার বাড়িতে মগবাজারে আমাকে নিয়ে যেতেন এবং ওখানেই আমি আবার কিছুদিন থাকতাম। আমার বাবা তাবলিগ করতেন। তাবলিগ হচ্ছে দেশে বিদেশে ইসলাম প্রচারের কাজে উনি বেরিয়ে পড়তেন। তো উনি প্রায় 3 মাস পরে দেশে ফিরে সরাসরি সেই তেজগাঁর এয়ারপোর্ট থেকে সোজা লালবাগে চলে আসতেন। এসে দেখতেন তার ছেলে নেই, এবং না পেয়ে, ওখানে না পেয়ে তার ভাইয়ের বাড়িতে, অর্থাৎ সেই আমার কাকার বাড়িতে যেতেন, সেখানে আমাকে খুঁজে পেতেন এবং খুব ক্ষেপে যেতেন। যদিও আমার বাবা ভাইদের মধ্যে ছোট, কিন্তু সবাই বড় ভাইরা এবং সবাই তাকে খুব সমীহ করত, কিন্তু কারণ সে খুব রাগী ছিল ওই সময় এবং ধর্মের ব্যাপারে তার অত্যন্ত খুব কড়া ধরনের মানুষ ছিলেন। তো এরকমভাবে এই দোলাচলের মধ্যে আমি বড় হয়েছি। কখনো আমাকে মাদ্রাসা দেওয়া হচ্ছে, আবার আমার কাকা এবং আমার চাচাতো ভাই বোনেরা আমাকে আবার ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে সাধারণ শিক্ষায় শিক্ষিত করে উঠছে। এই গান বাজনা একটা বিরাট ব্যাপার ছিল আমার বৃহত্তর পরিবারে। আমার যেমন চাচাতো ভাই মাহমুদুর রহমান বেনু, যিনি মুক্তিযুদ্ধে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার লিড ভোকালিস্ট ছিলেন, এবং তার সেই কর্মকাণ্ড, তার দলের কর্মকাণ্ড একজন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়া লেভিন তিনি ধারণ করে রেখেছিলেন 20 ঘন্টা।
রঙিন 16 মিলিমিটারে এবং সশব্দে। ওইগুলো নিয়ে পরে আমি সেগুলো উদ্ধার করে একটি ছবি করেছিলাম। এর ছবিটি জনপ্রিয় হয়েছিল পরে প্রামাণ্যচিত্র হিসেবে মুক্তির গান। তো সেই ছবিতে যাকে দেখা যায় বেনু, মাহমুদুর রহমান মাহমুদ বেনু, সেই বেনু কিন্তু একজন অত্যন্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী বাংলাদেশের, এবং সে কিন্তু গান শিখেছে আমার সেই বাবার কাছ থেকেই। আমার বাবা যখন ধর্মে রূপান্তরিত হননি, তখন কিন্তু গানগুলো সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত বলুন, যাই বলুন, আমার বাবা শিখেছে, আমার এই চাচাতো ভাই বোনরা। কিন্তু আমার দুঃখ, আমার ভাই বোনরা কিন্তু আমার বাবার কাছ থেকে গান শেখার সুযোগ পাইনি, কারণ আমরা যখন জন্ম হয়েছে আমার বাবা তখন অন্য মানুষ, ভিন্ন মানুষ। যাই হোক, এই যে বাবা এবং এর সমান্তরালে আমার মা, যিনি একজন সত্যিকার অর্থে আমি বলবো স্বভাব কবির মতো স্বভাব নারীবাদী মানুষ। জীবন সংগ্রামের মধ্যে ওই অর্থে শিক্ষা দীক্ষার সুযোগ না থেকেও আস্তে আস্তে নিজেকে তিনি অবস্থানটাকে আমার বাবার বিপরীতে দাঁড় করিয়েছেন। আস্তে আস্তে উনি নিজের স্বাধীনতাকে অর্জন করেছেন এবং আমাদেরকে এই সমস্ত কিছুর বাইরে এসে অবশেষে সাধারণ শিক্ষার ক্ষেত্রে আমার মার, এবং এই যে আজকে যেখানে আমরা পৌঁছেছি সেখানে আমার মার অবদান রয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরপরই, অর্থাৎ ৭২ সালে আমার বাবার ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন আসে। তৃতীয়বারের মতো একটা পরিবর্তন আমি বলবো, যে অনেক নমনীয় হয়ে পড়েন, তার ধর্মীয় গোঁড়ামিটা অনেক কেটে যায়। সেটা মুক্তিযুদ্ধের সময় যা দেখেছেন উনি, সেটার কারণও হতে পারে কিছুটা, যে ইসলামের নামে যে পাকিস্তান হানাদার বাহিনী ইসলাম প্রতিষ্ঠার নামে যে বাঙালি মুসলমান হিন্দু সবার ক্ষেত্রে যে ধরনের অত্যাচার এবং নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, তার নিজের চোখের সামনে সেটা ঘটেছে। তার কারণেও হতে পারে, আরেকটি কারণ হতে পারে যে সেই যে চাপিয়ে দেওয়া ধর্ম আসলে যে কাজ করে না, সেটাও হয়তো উনি বুঝতে পেরেছেন। সেটা নিজের ক্ষেত্রেও, নিজের পরিবার ক্ষেত্রেও হয়তো বুঝতে পেরেছেন। হঠাৎ করে ৭২ সালে উনি আমাকে বললেন যে তুমি আর মাদ্রাসায় ফেরত যাবে না। আমি বললাম তার মানে? তো উনি বললেন তুমি ম্যাট্রিক পরীক্ষা দেবে। আমি কিন্তু তখন ক্লাস 5-এর বইও পড়তে পারি না, যতটুকুনি বাংলা টাংলা পড়তে পারি, একটু আধটু ইংরেজি আমার বাবা কিন্তু ইংরেজি শিক্ষক ছিলেন, এবং সেই ইংরেজিটা আমার বাবার কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধেই অনেকটা কিছুটা শিখে নিয়েছিলাম আমরা ভাই বোনরা, আর মার কাছ থেকে বাংলাটা, তাও ক্লাস 5-এর বেশি না। কিন্তু আমার বাবা বললেন যে তোমাকে ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে। তখন একটা ব্যাপার ঘটলো, আমার বাবার যে সহশিক্ষকরা ছিলেন তারা প্রধানত ওই ভাঙ্গা স্কুলের হিন্দু শিক্ষক, এবং আমাদের পরিবার সম্পর্কে, যেহেতু পড়াশোনায় আমাদের পরিবারে অনেক বিরাট খ্যাতি রয়েছে, আমাদের পরিবার সম্পর্কে সেই হিন্দু শিক্ষকদের, যারা আমাদের পরিবারের বন্ধুও বটেন, বন্ধু পরিবারও বটেন, তারা কিন্তু দেখা গেল যে ব্যাপারটা খুবই লুফে নিলেন। অর্থাৎ আমার বাবার আবার সুমতি হয়েছে, তার ছেলেকে পড়াশোনা করাবে, সেই সুযোগটা তারা চমৎকারভাবে ব্যবহার করলেন, এবং আমাদের ক্ষেত্রে আমার জীবনের সাধারণ শিক্ষার সুযোগের ক্ষেত্রে এই আব্বার যে সহশিক্ষক, বিশেষ করে হিন্দু শিক্ষকরা যারা ছিলেন কলেজের, স্কুলের, তাদের একটা বিরাট অবদান রয়েছে। ওই পরীক্ষার ছিল মাত্র 5 থেকে 6 মাস তখন। ওই যে পরীক্ষা, এবং ওই পরীক্ষাটি খুবই যুদ্ধোত্তর পরিবেশে খুব নামকাওয়াস্তা একটি পরীক্ষা ছিল। আমার মনে আছে 100 মার্কের জায়গায় 50 মার্কে এবং কনডেন্স সিলেবাসে পরীক্ষা হয়েছিল, এবং ওই রকম একটা অবস্থায় 5 মাসের মধ্যে এক মাস এক ক্লাস আমাকে গিলিয়ে মোটামুটি শেখানো পড়ানো হয়েছিল। বিশেষ করে একজন শিক্ষক যিনি ছিলেন, সেই কৃষ্ণবাবু স্যার, আমাদের সেই কৃষ্ণবাবু স্যার, যিনি আমার বাবার সহশিক্ষক, একই সঙ্গে ছাত্রও ছিলেন, কারণ আমার বাবা অনেক সিনিয়র শিক্ষক। তো তারই ছাত্র এবং তার সহশিক্ষক কৃষ্ণবাবু, উনি আমাকে রীতিমতো আমাকে নিয়ে উঠে পড়ে লাগলেন, এবং আমাকে ওই তোতা পাখির মতো স্টাফিং করতে শুরু করলেন, এবং অন্য শিক্ষকরাও একযোগে আমাকে কেউ ইংরেজি, কেউ অঙ্ক, এরকম শেখাতে লাগলেন। কোনো মতে সতে আমি, তাও ওই কনডেন্স নামকাওয়াস্তে যে একটা পরীক্ষা হয়েছিল,
যুদ্ধের পরে সবাইকে আসলে পাশ করিয়ে দেওয়া হচ্ছিল, সবাই মুক্তিযোদ্ধা পড়াশোনা করতে পারেনি, ৭১-এ রণাঙ্গন থেকে ফিরে এসে সেই তরুণ কিশোর, তাদের জন্য এই ম্যাট্রিক পরীক্ষাটা রীতিমতো একটা নামকাওয়াস্তে ছিল বলেই আমি কোনো মতে সেকেন্ড ডিভিশনে পাশ করে যাই। এই পাশ করার ফলে আমার যে সাধারণ পশ্চিমা শিক্ষায় বা সাধারণ শিক্ষায় শিক্ষিত যে আমার চাচাতো ভাই বোনরা, তারা এই ব্যাপারটাকে খুব লুফে নিলেন। অর্থাৎ আমাকে তারা রীতিমতো গ্রাম থেকে শহরে নিয়ে আসলেন তাদের বাড়িতে, এবং তাদের আর্থিক এবং সার্বিক তত্ত্বাবধানে আমার পড়াশোনা অর্থাৎ সাধারণ শিক্ষার শুরু হলো। অর্থাৎ আমাকে, যেখানে আমি মাদ্রাসায় পড়ার ছেলে কোনো দিন স্কুলে পড়িনি, আমাকে শুধু কলেজে, খুব নামি কলেজে ভর্তি করে দিলেন তা নয়, এমন একটি কলেজে ভর্তি করলেন সেটা কোয়েড। অর্থাৎ ভাবুন যে মাদ্রাসার থেকে, আমাদের চলচ্চিত্রের ভাষায় বলি কাট্টু, মাদ্রাসার থেকে হঠাৎ করে কলেজ, কোয়েড কলেজে, যেখানে প্রায় 50% বেশি হচ্ছে ছাত্রী। এরকম একটি প্রতিকূল পরিবেশে আমি যার সাথে অভ্যস্ত নেই, সেখানে আমি আমার সাধারণ এই যে শিক্ষার মানে যাত্রা শুরু হলো। কিন্তু যেহেতু আমি মাদ্রাসায় 7 বছরে একটা প্রতিকূল পরিবেশে এই বোর্ডিংয়ে আমি বড় হয়েছি, বিচিত্র ধরনের শ্রেণী এবং জায়গা থেকে এবং পটভূমি থেকে এই ছেলেরা এসছে, ওখানে আমি যেহেতু কোনোভাবে বর্তে গেছি, সারভাইভ করেছি, আমি এই কোয়েড পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নেওয়ার একটা মোটামুটি পেশি তখন আমার সঞ্চয় হয়েছে, এবং সেইভাবেই আমি পড়াশোনা শুরু করি। এই সময় আমার আরেকটি বলবো সৌভাগ্য ঘটলো, এটা অনেকটা কাকতালীয় বলবো, যেটা আমার পরবর্তী জীবনে একটা বিরাট ভূমিকা রেখেছে। কলেজ জীবনের ফার্স্ট ইয়ারেই, অর্থাৎ আমি বলবো 70 দশকের মাঝামাঝি বা 74 সালের দিকে খুব সম্ভব, আমি চলচ্চিত্র সংসদের সংস্পর্শে চলে এলাম। এবং এইটা আমার মনে হয় আমার জন্য একটা বিরাট ব্যাপার, কারণ আমি চলচ্চিত্র কিন্তু আমি ছোটোবেলায় দেখার সুযোগ পাইনি। আমাকে যা বোঝানো হয়েছে চলচ্চিত্র মানে নাচ গান এবং খুবই জঘন্য জিনিস, এবং তাই আমি বিশ্বাসও করতাম এটা যে কোনো সিরিয়াস কিছু জিনিস হতে ভাবতে পারিনি। আর একই সঙ্গে আত্মীয় সূত্রে, যে চাচাতো ভাইয়ের বাড়িতে আমি পড়াশোনা করছি থেকে বড় ঢাকায়, সেই শহীদুর রহমান শহীদ এবং খুকু ভাবি, এই খুকু ভাবি যে আমার চাচাতো বোনের ওয়াইফ বা স্ত্রী, তার আপন ভাই হচ্ছেন আলমগীর কবির, যিনি মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছিলেন এবং চলচ্চিত্র নির্মাতা এবং স্টপ জেনোসাইড ছবি করেছেন জহির রায়হানের সঙ্গে। তিনি কিন্তু, আমি তার গল্প শুনেছি অনেক, আমি সেই আমার ভাবির কাছে, বৌদির কাছে, কিন্তু একটা পর্যায়ে আমরা প্রায়ই তার বাড়িতে, আজিমপুরের বাড়িতে আমার সেই খুকু ভাবির সঙ্গে বেড়াতে যেতাম। একদিন এক কাণ্ড ঘটল। আমাকে আলমগীর কবির, আমি খুব তখন তো ওই কলেজের ছাত্র, বুঝতেই পারছেন, আমাকে বললে এই এদিকে আসো বলে একটা ওনার রুমে নিয়ে গেলেন। রুমটা দেখি কালো অন্ধকার, চারদিকে কালো কাপড় দিয়ে জানলাগুলো আটকানো, এবং একটা প্রজেক্টরের মতো চলছে, এবং পরে বুঝতে পারছি এটা 16 মিলিমিটারের প্রজেক্টর। তিনি ছবি নিজে চর্চা করছেন, দেখছেন, স্টাডি হিসেবে পড়াশোনা করছেন ছবি দেখে। সেই ছবিটা আমাকে দেখতে বাধ্য করলেন উনি। ছবি দেখার পরে আমার পুরো সিনেমা সম্পর্কে না, জীবন জগৎ সব কিছু সম্পর্কে আমার বদলে গেল। এই ছবিটি হচ্ছে পথের পাঁচালী, একটি 16 মিলিমিটারের প্রিন্ট, যেটি ভারতীয় দূতাবাসের মাধ্যমে আলমগীর কবির তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজে স্টাডি হিসেবে ছবিটা দেখছিলেন। উনি ওনার সঙ্গে আমাকে ছবিটা দেখালেন, এবং এই ছবি দেখার পরে আমি প্রথম উপলব্ধি করলাম যে চলচ্চিত্র জীবনে এত কাছাকাছি হতে পারে, শুধু জীবনের নয়, আমার ব্যক্তি জীবনের এত কাছাকাছি হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। কারণটা হচ্ছে, দুর্গা যেমন, আমার বোন কিন্তু মাটির ময়নায়, আমাদের যে ছবি আমরা বানিয়েছি, আমার নিজের আত্মজৈবনিক প্রথম কাহিনী চিত্র মাটির ময়না, তাতে কিন্তু এই আমার ছোটোবেলাকেই আমি তুলে ধরেছি, যেই ছোটোবেলার কথা এতক্ষণ বললাম। সেই ছোটোবেলার বাস্তবে কিন্তু যে বোনটাকে দেখা যায়, যে সিনেমায় যে বোনটাকে দেখা যায়, সে আমার ছোট বোন, কিন্তু বাস্তবে সে আমার বড় বোন। অর্থাৎ ঠিক দুর্গার মতো, অপুর যে বড় বোন দুর্গা ছিল এবং মারা যায়, আমার বোন আসমাও আসলে মারা যায়। এবং সেই দুর্গার যেমন বাবার ক্যালাসনেসের কারণে
বা অবহেলায় সে হরিহরের, তেমনি আমার বাবার অবহেলায় কিন্তু আমার বোন মারা যায়। আমার সর্বজয়ার সঙ্গে আমার মাকে, আমার সর্বজয়ার মধ্যে আমার মাকে খুঁজে পারলাম। সেই যে সর্বংসহা মা, যে একা সমস্ত আগলে রাখছেন পরিবারকে, সমস্ত কিছুকে ধরে রাখছেন এবং দায়িত্বহীন বাবার বিপরীতে সমস্ত দায় এবং দায়িত্ব পালন করছেন একজন বিচক্ষণ, একজন প্রাজ্ঞ মানুষ হিসেবে, সেই সর্বজয়াকে পেলাম। আমি আমাকে পেলাম। অপু এবং আমার বোন খুব ছটফটে ছিল। অপুর মতো আমিও খুব লাজুক এবং অত্যন্ত ঘরকুনো ছিলাম। আমার বোন খুব ছটফটে, সারাক্ষণ বাইরে বনে বাজারে আমাকে নিয়ে দৌড়ে বেড়াতো। সেই সব কিছু যখন ছবিটা দেখলাম, আমার মধ্যে আসলে সিনেমা ঢুকে পড়েছে। এই যে সিনেমা আমার মধ্যে ঢুকে পড়লো, আমি সিনেমার মধ্যে ঢুকে পড়লাম, তার থেকে আর আমার নিষ্কৃতি হয়নি। চলচ্চিত্র সংসদ এবং পথের পাঁচালী, এই দুটোর মধ্যে দিয়ে আমার এক নতুন যাত্রা শুরু হলো। আমি যখন পথের পাঁচালী, সবাই কিন্তু বিভূতিভূষণের উপন্যাস পড়েছে প্রথম, তারপরে আমার প্রজন্মের কথা বলছি, তারপরে চলচ্চিত্র দেখেছে। আমার ঠিক উল্টো হলো। আমি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দিয়ে আমার শুরু হলো, তারপরে আমি বিভূতিভূষণ পড়ি এবং এর মধ্যে দিয়ে আমি বাংলা শিল্প সাহিত্য থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র এবং বিশ্ব চলচ্চিত্রের সাথে আমার পরিচয় শুরু হলো। এর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে নিজের অজান্তেই চলচ্চিত্রের মধ্যে জড়িয়ে পড়লাম। চলচ্চিত্র সংসদের সঙ্গে দীর্ঘ 7-8 বছর জড়িত হওয়ার পরে 80-র দশকের গোড়ায় আমি একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিই। সেটা আমার অনেকটা হাতে খড়ির মতো, এবং হাতে খড়ি বলবো কি, ওই চলচ্চিত্র শিক্ষার বাস্তব স্কুল বলবো। চলচ্চিত্র সংসদ যদি আমার চলচ্চিত্র দেখা অর্থাৎ কান সাধার জায়গাটা হয়, গলা সাধার কাজটা আমি শিখেছি এই শিল্পী সুলতানের উপরে যে প্রামাণ্য চলচ্চিত্র, যেটি আমি 91 সালে এই নন্দনে, কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবে দেখানোর সুযোগ পেয়েছিলাম। সেই ছবিটি 7 বছর ধরে আমি তৈরি করি এবং এই ছবিটি আসলে একজন মহৎ শিল্পী, তার সঙ্গে 7 বছর কাটানোর তাই আসল আমার লাভ ছিল এবং বাই প্রোডাক্ট ছিল এই চলচ্চিত্রটি, অর্থাৎ বাড়তি ছিল এই চলচ্চিত্র নির্মাণটা। ছবি নির্মাণটা আমার তখন মুখ্য ছিল না, তার সঙ্গে জীবনযাপন করা এবং গ্রাম বাংলাকে নতুনভাবে আবিষ্কার করা, এই ছিল আমার বিরাট প্রাপ্তি।